জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা যখন এই এপিসোড তৈরি করছি তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করছেন এবং সেই বৈঠক যে আগামী 2026-এর বিধানসভা ভোটকে কেন্দ্র করে, সেটা নিয়ে আর বলার কোনো জায়গা নেই। আর খানিকক্ষণ পরে রাজ্যে পা রাখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আপনারা জানেন নীতিন নবীন কয়েকদিন আগে তিনি দায়িত্ব নিয়েছেন এবং আর ঠিক দুদিন পরে এই রাজ্যে পা রাখছেন আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমতো আবহে ঠিক একদিন আগে কলকাতা প্রেস ক্লাবে একটা বিস্ফোরক দাবি করেছিলেন প্রাক্তন বিচারপতি এবং বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তিনি দাবি করেছিলেন যে এমন কিছু একটা বিস্ফোরণ হতে চলেছে, এমন কিছু একটা বড় কেলেঙ্কারি সামনে আসতে চলেছে, যার ফলে লজ্জায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে বাধ্য হবেন এবং তিনি যদি পদত্যাগ না করেন তাহলে টানা 72 ঘন্টা বা 144 ঘন্টা এমনভাবে ধর্মঘট চলবে যে কারণে তিনি বাধ্য হবেন তিনি সরে যেতে এবং রাজ্যের বিধানসভা ভোট হবে রাষ্ট্রপতি শাসন করে। তো সেটা হবে কি হবে না সেটা সময় বলবে এবং ইতিমধ্যেই কিন্তু একটা জল্পনা শুরু হয়ে গেছে যে কোন সেই কেলেঙ্কারি, কোন কেলেঙ্কারি সেটা এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো পক্ষই জানাননি। তবে অখিলেশ যাদব একটা ইঙ্গিত দিয়েছেন বিজেপির বিরুদ্ধে তাদের কাছে নাকি প্রমাণ রয়েছে, যে প্রমাণের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে, মানে গত 8ই জানুয়ারি তিনি যখন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে এবং আইপ্যাকের অফিস থেকে সল্টলেকে সেক্টর 5 থেকে বিভিন্ন রকমের এভিডেন্স নিয়ে চলে আসেন সগর্বে মাথা উঁচু করে, তারপর থেকে তার বিরুদ্ধে চুরির, মোবাইল চোর, ফাইল চোর ইত্যাদি ইত্যাদি অভিযোগ উঠতে শুরু করেছে এবং সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিও কিন্তু শুরু হয়ে গেছে। পরবর্তী শুনানি রয়েছে আগামী 3রা ফেব্রুয়ারি। ইতিমধ্যেই মমতা ব্যানার্জি যে দাবি করেছিলেন যে তার কাছে কোনো একটা পেন ড্রাইভ রয়েছে, সেই পেন ড্রাইভে নাকি কিছু একটা প্রমাণ রয়েছে, সেই প্রমাণের মধ্যে অমিত শাহকে টাকা দেওয়ার প্রমাণ রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুভেন্দু বাবু তাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন এবং এখনো পর্যন্ত কোনো প্রমাণ কিন্তু মুখ্যমন্ত্রী তিনি পেশ করতে পারেননি বা প্রকাশ্যে আনতে পারেননি। তার বিরুদ্ধে ডিফামেশনের মামলা তার বিরুদ্ধে ইতিমধ্যেই রুজু হয়ে গেছে, কোটি কোটি টাকার মানহানির মামলা, যে টাকাটা দিতে হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দুবাবুও জানিয়ে দিয়েছেন যে সেই টাকা পাওয়ার পরে তিনি চ্যারিটিতে দান করে দেবেন, অর্থাৎ যে কোনো যারা গরিব মানুষ, যারা অসহায় মানুষ, তাদের মঙ্গলের জন্য, তাদের যে কাজের জন্য সেটা তিনি দান করে দেবেন। সেটা গেল একটা দিক। অন্যদিকে যে দাবি করেছেন অভিজিৎ গাঙ্গুলি, সেই দাবিটা হচ্ছে কলকাতা প্রেস ক্লাব থেকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র সংগঠনের নেত্রী রাজন্না হালদার, অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত জনপ্রিয় মুখ। তিনি কিন্তু অ্যাপলিটিক্যাল হিসেবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ছাত্রদের একটা যাত্রা শুরু করেছেন, ছাত্র যুব অধিকার যাত্রা, এবং সেখানে লক্ষ লক্ষ বেকার, মেধাবী, যোগ্য ছাত্রছাত্রীর স্বাক্ষর গ্রহণ করছেন। তাদের চাকরির দাবিতে এই যাত্রা শুরু হয়েছে মূলত, এবং সেইগুলো তিনি কালেক্ট করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এমনটা ইতিমধ্যেই জানা গিয়েছে। সেই যাত্রা শুরু হয়ে গিয়েছে, আজকে সেই যাত্রা চলছে রায়গঞ্জে এবং কলকাতা প্রেস ক্লাবে প্রকাশ্য সাংবাদিক বৈঠক করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে দাবি করেছিলেন সেটা নিয়ে যে চর্চা, সেটা নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়, যে কোন কেলেঙ্কারির কথা তিনি বলেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে গোটা ভারতবর্ষে বিভিন্ন কেলেঙ্কারির কথা আপনারা শুনেছেন। সেটা 2G স্পেকট্রাম হতে পারে, সেটা কমনওয়েলথ গেমস হতে পারে, সেটা হাওলা কেলেঙ্কারি হতে পারে, বোফোর্স কেলেঙ্কারি হতে পারে, বা কার্গিলের কফিন কেলেঙ্কারি হতে পারে, বিভিন্ন রকম কেলেঙ্কারির কথা, ব্যাপম কেলেঙ্কারি, বিভিন্ন কেলেঙ্কারি। কিন্তু এ রাজ্যের যারা শাসক দল তৃণমূল কংগ্রেস 2011 ক্ষমতা আসার পর থেকে যা যা কেলেঙ্কারির কথা শোনা গিয়েছে, ভারতবর্ষ তো দূরের কথা, গোটা বিশ্বে যেটা নজিরবিহীন হয়ে গিয়েছে। একদম শুরু হয়েছিল চিটফান্ড কেলেঙ্কারি দিয়ে, তারপরে একে একে বালি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি, মানে কেলেঙ্কারির একদম শেষ নেই। তো এবারে যে কেলেঙ্কারি সেগুলো আগের কোনো কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নয়। অভিজিৎ বাবু জানিয়ে দিয়েছিলেন, তিনি সংবাদ মাধ্যমকেই জানিয়ে দিয়েছিলেন যে না, শিক্ষা সংক্রান্ত কোনো কেলেঙ্কারি নয়, এমন একটা বড় কেলেঙ্কারি। তাহলে কি WBCS কেলেঙ্কারি? কিন্তু সেগুলো তো প্রকাশ্যে মোটামুটি এসে গেছে, মোটামুটি তদন্ত কিছু কিছু শুরু হয়ে গেছে। শিক্ষা দপ্তরের অর্ধেকটা জেলের ভেতরে ছিল, তারা আবার বাইরে বেরিয়ে এসছে। কয়লা কেলেঙ্কারিতে যারা গ্রেপ্তার হয়েছিল অনেকে বাইরে চলে এসছে। গরু পাচার, বালি পাচার, সমস্ত কেলেঙ্কারি এখন বিচারাধীন বিষয়। কেউ কেউ জেলের মধ্যে আছেন এবং কেউ কেউ বাইরে রয়েছেন পুরোপুরি বিচারাধীন বন্দী হিসেবে। অনেকেই কিন্তু যারা রাজনৈতিক নেতা নেত্রীরা তারা বন্দী রয়েছেন, এবং এর মধ্যে অন্যান্য যা রয়েছে ছোটখাটো বলুন আর বড় সড়ো বলুন, এগুলো তার মধ্যে নয়। তাহলে কোন কেলেঙ্কারি?
সেইটা এখনো পর্যন্ত অভিজিৎ বাবু বা তার দল ভারতীয় জনতা পার্টি বা রাজন্না হালদার কোনো তরফেই জানা যাচ্ছে না। তবে অদ্ভুতভাবে এই যে অমিত শাহ আসছেন, এই যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন আসছেন, এমতো আবহে ভারতীয় জনতা পার্টির সোশ্যাল মিডিয়ায় একটা অদ্ভুত ভিডিও পোস্ট করা হয়েছে, যেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম খবর করেনি, কোনো গণমাধ্যমে আপনারা দেখেননি, টিভিতেও প্রকাশিত হয়নি, কোনো খবরের কাগজে প্রকাশিত হওয়ার কোনো ব্যাপারই নেই। আসুন আমরা ভিডিওটা দেখে নিই, তারপরে বুঝতে পারবেন যে কেলেঙ্কারিটা কি তাহলে এটাই নাকি অন্য কিছু। আগে ভিডিওটা একটু দেখে নিই, আসুন। ম্যাডাম, এবার তো বাংলায় রাজনৈতিক পরিবেশ ঠিক ভালো লাগছে না। এবারের অবস্থা তো 2021-এর চেয়েও খারাপ। মানুষ বোধহয় আমাদের চালাকি ধরে ফেলছে। আমাদের রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের ভোট ব্যাংকের কি হলো? মনে হচ্ছে বিজেপি আসতে পারে বুঝতে পেরে অবৈধ মুসলিমরা আবার সীমান্ত টপকে বাংলাদেশে পালিয়েছে। তাহলে মনে হচ্ছে আমায় ব্রহ্মাস্ত্রটা চালাতেই হবে এবার। সেটা কি? দেখতেই পারবি তারা। হ্যাঁ দিদি বলো। ভাবা ভালো লাগছে না সালিম ভাই? একটু 2021-এর মতো নো ভোট টু বিজেপি চালিয়ে দাও তো একবার। কোনো টেনশন নিও না দিদি, সব সামলে দেব। 2021-এর যেমন 60 থেকে 70টা সিট পাইয়ে দিয়েছিলাম, এবারও পাইয়ে দেব। শুধু তোমার ওই ফান্ডের থেকে কিছু টাকা এদিকে পাঠিয়ে দিও। এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এটা গিয়ে সালিমকে দিয়ে দে। ব্যাস, আর চিন্তা নেই। আমি এবার ক্ষমতায় আসবো আর স্বৈরাচার চালিয়ে যাব। বন্ধুরা, যে ভিডিওটা আপনারা দেখলেন এটা কিন্তু এআই করা ভিডিও, মানে এটা কিন্তু কোনো ক্যামেরায় তোলা হয়নি বা কোনো লুকোনো ক্যামেরায় তোলা হয়নি, হিডেন ক্যামেরায় তোলা হয়নি, এটা পুরোপুরি তৈরি করা হয়েছে। কিন্তু একটা জিনিস কি একদম হাওয়ায় উড়িয়ে দেওয়া যায়? এই ভিডিওতে কারো নাম নেওয়া হয়নি, এখানে কিন্তু বলা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা এখানে ধরুন পুলিশের যিনি রয়েছেন অফিসার তারও নাম করা হয়নি, যাকে টাকা দেওয়া হলো তারও নাম করা হয়নি, যার উদ্দেশ্যে টাকা পাঠানো হলো তারও নাম করা হয়নি। কিন্তু গোটা ভিডিওটা দেখলে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কাকে টাকা পাঠানো হলো, কোন দলের নেতাকে, কোন দলের রাজ্য সম্পাদককে টাকা পাঠানো হলো, কোথার থেকে টাকা পাঠানো হচ্ছে, কেন পাঠানো হচ্ছে, পুরোপুরি গল্পটা আপনারা বুঝে গেলেন। সেখানে যেটা পরিষ্কার করে বলা হচ্ছে, এই যে 1 মিনিট 15 সেকেন্ডের ছোট্ট ভিডিও, এটা কিন্তু অত্যন্ত বিস্ফোরক ভিডিও। এখনো পর্যন্ত এটা নিয়ে চর্চা শুরু হয়নি এবং এটা নিয়ে চর্চা সম্ভবত কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। এবং যখন নিতিন নবীন তিনি দিল্লিতে ফিরে যাবেন, যখন অমিত শাহ এই 30 তারিখে আসছেন, তারপরে তিনি দিল্লিতে ফিরে যাবেন, তারপরে সম্ভবত একটা বড় কিছু প্রমাণ, বড় কিছু কেলেঙ্কারি সেটা সামনে আসবে এবং তারপরে আসল খেলাটা শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বড় বড় মাছকে তোলার সম্ভাবনা রয়েছে, যে অপেক্ষায় গোটা ভারতবর্ষ রয়েছে, যে অপেক্ষায় আপনারা রয়েছেন, আমরা রয়েছি। কিন্তু এই যে ভিডিওটা আমরা এক্ষুনি দেখলাম, সেখানে কি বলা হচ্ছে যে 2021-এ বামফ্রন্টের কোনো একটি দল তারা শাসক দলের সঙ্গে আঁটঘাঁট বেঁধেছিল, এমনটা এআই ভিডিওর মাধ্যমে দাবি করছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা। এবং তারা দাবি করছে যে টাকা আগেও দেওয়া হয়েছিল, এখন আবার টাকা পাঠানো হচ্ছে। রোহিঙ্গা মুসলিমরা তারা ভয়ে পালিয়ে গেছে, ভোট কি করে ম্যানেজ হবে, কারণ ভোটাররা তো আর চেঞ্জ হবে না। এসআইআর এর মাধ্যমে কিছু ভুয়া ভোটার বাদ যাবে, মৃত ভোটার বাদ যাবে, স্থানান্তরিত ভোটার বাদ যাবে এবং অবৈধ ভোটার অবশ্যই বাদ যাবে। ইতিমধ্যে 58 লক্ষের কাছাকাছি নাম বাদ হয়ে গেছে, আরও নাম বাড়বে। কিন্তু এই ভোট মেশিনারিটাকে, এই ভোটের যে বিজ্ঞানটাকে, ভোটের যে সন্ত্রাসটাকে, ভোটটাকে কবজা করার এতে কিভাবে ম্যানেজ করা যায়, সেই ইঙ্গিতটা 2021-এ কি ছিল এবং 2026-এ কি হতে চলেছে, এটা কিন্তু পরিষ্কার করে এই ছোট্ট 1 মিনিট 30 সেকেন্ডও নয়, 1 মিনিট 15 সেকেন্ডের কাছাকাছি একটা ভিডিওতে ভারতীয় জনতা পার্টি বুঝিয়ে দিল। এখন অপেক্ষা করতে হবে আমাদের, অপেক্ষা করবেন আপনারা, অপেক্ষা করব আমরা, যে কেলেঙ্কারিটা কি, কেলেঙ্কারিটা কি, অভিজিৎ বাবু কি বলেছিলেন আসুন একটু শুনে নিই। আমাদের এখানে যে সরকার গত 15 বছর ধরে চলছে, সেই সরকারকে আর রাখা যাবে কি যাবে না? তো আমার ব্যক্তিগত অভিমত, এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়। যদিও আইনগতভাবে তারা হয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে।
এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করিয়ে দিচ্ছি, টানা 72 ঘন্টা বন্ধ রাখা উচিত সারা পশ্চিমবঙ্গে। এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। তো এসব করার জন্য রাজনৈতিক দলের যেমন প্রয়োজন, তেমন আরো বেশি করে প্রয়োজন রাজনৈতিক দলের বাইরে যারা আছেন তাদের সংযোগ, তাদের একটা সংগঠিত গ্রুপ নিয়ে এই কাজে এগিয়ে আসা। তো সেই জন্য আমি এদের সঙ্গে যুক্ত হয়েছি। নৈতিক সমর্থন আমি জানাচ্ছি ব্যক্তিগতভাবে। আমার দলের পক্ষ থেকে আমি কিছু বলছি না, দলের অধিকার আমার নেই। দলের পক্ষ থেকে আমি যে দলে আছি সেই দলের পক্ষ থেকে যদি কিছু বলতে হয় তাহলে দলের সভাপতি বলুন, বা সভাপতি যাকে ইন্টারেস্ট করবেন বলার জন্য তিনি করবেন, আমি নেই। আমি বলছি আমার সাথে। যাই হোক, এর চেয়ে আর দেখুন, অভিজিৎ বাবুর এই বক্তব্যের পরে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও এই তমলুকের সাংসদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন যে যদি কোনো প্রমাণ থাকে তাহলে নিশ্চয়ই অভিজিৎ বাবু দায়িত্ব নিয়ে এটা করেছেন, কারণ অভিজিৎ গাঙ্গুলি তো এলেবেলে লোক নন। তিনি বিচারপতি থাকা অবস্থায় যা যা করেছেন তার জন্য তিনি প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন। আগামী কয়েকশো বছর তিনি মানুষের সম্মান পাবেন, ভালোবাসা পাবেন, শ্রদ্ধা পাবেন। যদিও শাসক দল তাকে, মানে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে পছন্দ করে না, সহ্য করতে পারে না, এবং নানা রকমের টেরাবাগা কথা বলে। অসুস্থ অবস্থাতে অভিজিৎ বাবুকে বিভিন্ন কটাক্ষের শিকার হতে হয় তৃণমূলের দ্বারা। কিন্তু এই অভিজিৎ গাঙ্গুলি না থাকলে এসএসসি কেলেঙ্কারি সামনে আসতো না এতটা প্রকটভাবে। এই অভিজিৎ গাঙ্গুলি না থাকলে শিক্ষামন্ত্রী, তৎকালীন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক মন্ত্রীকে, একাধিক আমলাকে, একাধিক শিক্ষা দপ্তরের কর্তাকে জেলের ঘানি টানতে হতো না। যদি না এই অভিজিৎ গাঙ্গুলি থাকতেন তাহলে চোখের জলে নাকের জলে হওয়া প্রার্থীরা এখনো পর্যন্ত আশা করে বসে থাকতেন না, এবং ওই গোটা প্যানেলটা বাতিল হতো না। পুরোপুরি কোরাপ্টেড যে প্যানেল, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর প্যানেল বাতিল হয়ে গিয়েছিল, সেটা বাতিল হতো না। তবে অভিজিৎ গাঙ্গুলির কথায় নিশ্চয়ই কোনো দম আছে, নিশ্চয়ই কোনো সারবত্তা রয়েছে, নিশ্চয়ই কোনো সত্যতা রয়েছে। এখন অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। সবাই অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করব, এবং পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে একটাই অনুরোধ জানাবো, প্রথমবার দেখে থাকলে আপনারা এই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।